গোটা ভারতে, গোটা দেশে, গোটা পৃথিবীতে মা এবং মেয়েদের যে চোখে গোটা ভারতীয় সংস্কৃতি দেখে সেটা হচ্ছে দেবীর চোখে। তাদের উপর যখন অত্যাচার হয়, ধর্ষণ করা হয়, গোটা দেশ এক হয়ে প্রতিবাদ করে। কিন্তু আমি দেখি বাংলাতে হলে বুদ্ধিজীবীরা, এই বাংলার বুদ্ধিজীবীরা, বাংলার সাংসদরা, এই কাকলি ঘোষ দস্তিদার নিউ টাউনে হয়েছে, তিনি বারাসাতের সাংসদ, আমি যদি খুব ভুল না করি তিনি বিভিন্ন সময় এই এলাকায় যান, তাকে দেখা যাচ্ছে না, অথচ তিনি উত্তরপ্রদেশে গিয়ে মোমবাতি নিয়ে হাঁটতে শুরু করেন, নির্যাতিতার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। এই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এই কাকলি ঘোষ দস্তিদার, এরা কি বাংলাকে ভালোবাসে না? বাংলার মহিলাদের উপর অত্যাচার হলে তাদের কিছু এসে যায় না? আমি সরাসরি প্রশ্ন করতে চাই। না, এটা তো লজ্জার যে দেখো বুদ্ধিজীবী নামটাই আজকে কিন্তু একদম একদম ডিকশনারিতে উঠে গেছে নির্লজ্জতার আরেকটা নাম বুদ্ধিজীবী। আমি ওই অ্যাসপেক্টটা ঢুকছি, যারা সমাজের আইকন, যারা পথ দেখায় মিডল ক্লাসকে মুভমেন্টের ছকটা তৈরি। অনেকে ব্যঙ্গ করে বলছেন দাদা বুদ্ধিজীবী মানে কামাইজীবী, মানে অর্থজীবী। তুমি যদি বিরোধীদের কথা বলো, তারা তো বৃহত্তম পলিটিক্যাল ইন্টারেস্টে স্পিকটি নট, একদম পরজীবী হয়ে গেছে। বুদ্ধিজীবী পরজীবী, আর পলিটিক্যাল পার্টির যে বিরোধী পার্টটা, তুমি যদি ইন্ডি জোটের বিভিন্ন শরীরদের বলছো, আমি তোমায় বলি বা পুলিশ কর্তা যিনি আছেন পাশে, প্রাক্তন পুলিশ কর্তা, তার অনুষঙ্গ ধরে 48,600টা পস্কো মামলা রেপ অ্যান্ড মার্ডারের, রেপ অ্যান্ড ইনক্লুডিং মার্ডার তার মধ্যে কিছুটা আছে, এটা আনরিজলভ এ রাজ্যে হয়নি। এই রাজ্য সরকার সেগুলোকে এখনো পর্যন্ত সলভ করেনি। এটা আমার কথা নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে। ভারতবর্ষের ইতিহাসে এটা 1 নম্বর যে এতগুলো নাবালিকার সাথে মামলা রেপ হয়েছে, খুন হয়েছে, তারা পস্কো ধারায় তড়িঘড়ি স্পেশাল ট্র্যাকে তাদের মামলাটা সুলটানোর কথা ছিল, করেনি সরকার। দ্বিতীয়, এটা স্পেশাল ট্র্যাক কোর্টের জন্য কিন্তু অ্যালার্ট, বাজেটে অ্যালার্ট থাকার কথা ছিল, সব রাজ্য রেখেছে, করেনি। দ্বিতীয়, তুমি বলছো এই যে পোস্টমর্টম রেপটা হলো, মানে খুন করা হলো তারপরে রেপ, এটা কত বড় ঘৃণ্য অপরাধ। বাইরে মানে আইনের ভাষায় কত উনি বলতে পারবেন যে এত বড় ঘটনার পরে 30 ঘন্টা লেগেছে পুলিশকে আইডেন্টিফাই করতে। কেন? ইমাজিন, স্মার্ট সিটি এটা। আরেকটা 2 ঘন্টা দূরে বেঙ্গল গোপাল হচ্ছে, দেশি বিদেশি কত অতিথি আছে, কত পুলিশের ছয়লা। তোমাকে আমি শেষ কথা বলি, এই যে স্টিগমাটা লাগলো ল নেসনেসের উপরে, বাংলার ল নেসনেসের উপরে যে একটা বৃহত্তর স্টিগমা তৈরি হলো, এই ফেলিয়ার, এই যে একটা ক্রাইম, সেটা কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না, কারণ শাসক এই ক্রিমিনালদের চোখ দিয়ে দেখছে। আপনার কথা থেকে একটা শব্দ স্মার্ট সিটি, সেটা নিয়ে আমি দেবাশিস বাবুর কাছে আসতে চাইবো। দেবাশিস বাবু, এই যে স্মার্ট সিটি, এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, আমরা কি আদৌ স্মার্ট সিটিতে রয়েছি? দেখুন, শুধুমাত্র নিউ টাউন নয়, এর আগে জয়নগর দেখেছি আমরা বিভিন্ন জায়গায় দেখছি। আর যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটছে না, সন্তু তুমি আমরা হয়তো অনেক সময় সেই জায়গাতে পৌঁছে গিয়েছি রিপোর্টিং এর জন্য, এবং সেখানে যাওয়ার পর না একটা বিভৎস ছবি দেখতে পাই, যে রাস্তাতে হয়তো ঘটনাটা ঘটছে সেখানে একটা স্ট্রিট লাইট পর্যন্ত থাকছে না, এবং যখন ঘটনা ঘটে যায় তারপরে পুলিশ প্রশাসন উদ্যোগ নেয় সেখানে স্ট্রিট লাইট লাগানো, তারপরে পুলিশ প্রশাসনের হাইকোর্টে যেতে হয়, আমাদের মনে আছে, হাইকোর্টে গিয়ে তারপর স্ট্রিট লাইট, এবং তারপরে পুলিশ প্রশাসনের মনে পড়ে যে এখানে একটা সিসিটিভি লাগাতে হবে। আমার প্রশ্ন হলো, আপনি একজন প্রাক্তন পুলিশ কর্তা, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, তাহলে পুলিশ প্রশাসন আগে থেকে কেন এই জিনিসগুলো দেখছে না? আগে থেকে দেখলে পরে তো এই ধরনের ঘটনাগুলো আমাদের রাজ্যে কম হবে অনেকটা। দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে স্মার্ট সিটি বলতে কি বোঝায়। স্মার্ট সিটি বলতে সব রকম দিক থেকে, মানে সে স্মার্ট হবে, অর্থাৎ সব রকম ইনফ্রাস্ট্রাকচারে সে উন্নত হবে। তার মধ্যে এআই থেকে আরম্ভ করে আপনি যেটা বলছেন যে সঠিক সমস্ত পরিষেবা থাকবে, লাইট বা অন্যান্য সমস্ত কিছু। আপনি একটা জিনিস দেখবেন, আমাদের স্মার্ট সিটি বলতে কি বোঝায়, এই আমি যখন বিধাননগরে ছিলাম 2015-16 ওই সময়টা, তো ওই সময়টাতে কিন্তু বিধাননগর স্মার্ট সিটি হয়েছিল, এবং সঙ্গে নিউ টাউন এবং সংলগ্ন এরিয়া। তো সেই সময়ে স্মার্ট সিটি যে রূপটা নিয়েছিল, তারপরে কি হচ্ছে, প্রত্যেক আপনি কিছুদিন বাদে বাদে দেখবেন নীল সাদা রং নিয়ে ওটা প্রলেপ দেওয়া হয়, আর সঙ্গে কিছু ওই কি ত্রিফলা না কি ট্রাইডেন্ট ল্যাম্প ফ্যাম্প কিছু ছিল, ওগুলোকে লাগানো হয়। এবং উৎসবের সময়, বিভিন্ন উৎসবে দেখবেন ঠিক সময় সময় মতো আপনি দেখতে পাবেন যে বিভিন্ন রকম আলো, রঙিন আলো, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ক্ষেত্রে সব রকম সময় আপনি প্রত্যেকটা উৎসবেই দেখতে পাবেন। তো এটা যদি স্মার্ট সিটির রূপ হয়, আপনি ইউ গো টু হায়দ্রাবাদ অর এনি আদার স্মার্ট সিটি, যেখানে আপনি দেখবেন 5 মিনিটের মধ্যে যে কোনো ঘটনা ঘটলেই হায়দ্রাবাদ শহরটার মধ্যে 120টা মানে একদম আধুনিকভাবে সুসজ্জিত গাড়ি ঘুরে বেড়ায়, ঠিক আছে, এটা কভার করার জন্য। আমি এক্সাম্পলটা হায়দ্রাবাদের কেন দিলাম, দিল্লিতেও দিতে পারতাম।
তো এখানেও যে ক্রাইম হয় না তা নয়, কিন্তু রিয়াকশন অফ পুলিশ এবং অন্যান্য যে ঘটনা। এরপরে আমি আসছি বাজেটারি অ্যালোকেশনে। আপনি দেখবেন একটা সরকারের আপনি মোটিভ দেখবেন, বাজেটারি অ্যালোকেশনে কি মাদ্রাসার শিক্ষা বা এর উপরে সব থেকে বেশি বাজেটের অ্যালোকেশন এসছে। ওয়্যারএজ এই যে যেটা নিরাপত্তা ব্যবস্থা বা অন্যান্য যারা এই ধরনের মানে আপনি যেখানে মানে যে সম্প্রদায়ের ম্যাক্সিমাম যারা লোকজন রয়েছে তারা নারীকে কোনো মানে মানে ভোগ্য পণ্য বা সদিচ্ছার একটা অভাব আমরা দেখতে সদিচ্ছা পাচ্ছি। তো ছেড়ে দিলে আমরা নারী বাংলাদেশে সুরক্ষা এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রয়েছে সেখানে শিক্ষক নিয়োগের কথা বলা হয়নি, আজও রাস্তায় বসে রয়েছেন যুব সমাজ। নারী সুরক্ষার কথা বলা হয়নি, কিন্তু যে কথা দেবাশিস বাবু বলছেন সদিচ্ছার একটা কি বড় অভাব রয়েছে ঝন্টু বাবু? না না, সদিচ্ছা অভাব কেন? সদিচ্ছা আছে তো, কিন্তু একটা স্পেশাল কিছু গোষ্ঠীর জন্য সদিচ্ছা, ভোট ব্যাংকের সদিচ্ছা। এন্টায়ার উত্তরবঙ্গে মাথা পিছু এই বাজেটে 866.26 কোটি টাকার যদি ডিভাইড করো তাহলে দেখবে জন পিছু 2 টাকা 86 পয়সা করে এই সরকার উন্নয়নের জন্য পাঠিয়ে দিয়েছে। অথচ তার 1.5 থেকে 2 গুণ একটা সম্প্রদায়কে খুশি করতে, তাদের ধর্মীয় মৌলবাদকে উৎসাহিত করতে বাজেটকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। আমি বলছি এইটা মানে সদিচ্ছার অভাব থেকে হয় না, বরং সদিচ্ছার জন্যই হয়। আরেকটা তোমাকে বলি যে এই যে এন্টায়ার খুব ছোট্ট করে শিলিগুড়িতে যে মেয়েটাকে মারা হলো, স্কুল একটা বহুজাতিক ভালো স্কুলে পড়তো, সেটাও তো একটা স্মার্ট পার্টের মধ্যেই। চাঁদমণি চা বাগানে উত্তরায়ণের পাশে মেয়েটাকে থেতলে মারা হলো, বাচ্চা মেয়েকে রেপ করে। আমার কথা হচ্ছে ঝন্টু বাবু এবং দেবাশিস বাবু দুজনেই রয়েছেন। সন্তু, আমার একটাই প্রশ্ন এই রাজ্যের সরকারের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, যে এই ধরনের খবর আমাদের আর কতদিন সম্প্রচার করতে হবে? আর কতদিন আমরা বলবো যে একটা নির্মম নৃশংস পৈশাচিক ঘটনার সাক্ষী থাকছে এই পশ্চিমবঙ্গবাসী? এই কথাটা কবে শেষ হবে? রাজ্যের উত্তর থেকে দক্ষিণ যে মাটিতে মায়ের পুজো হয়, যে মাটিতে মা দুর্গার পুজো হয়, যে মাটিতে মা লক্ষ্মীর পুজো হয়, যে মাটিতে সরস্বতী পুজো হয়, অথচ আদালতে গিয়ে হয় যদিও, সেই মাটিতে আর কতদিন মা বোনেদের রক্ত ঝরবে? আর কতদিন মা বোনেদের উপর অত্যাচার হবে? এর দায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, ইয়েস অর নো? এই প্রশ্ন নিয়ে আজকে এই অনুষ্ঠান চা আড্ডা খবর এখানে শেষ করছি। দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সমস্ত খবর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।